মাহফুজ, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই উক্তি দিয়ে তুমি ফ্রেন্ডস অনলি পোস্ট দাও। কিন্তু তুমি কি জানো না যে তোমাদের আসলে গোড়াতেই গলদ ছিল? তোমরা আন্দোলনের নামে মানুষের সাথে যে ধোঁকাবাজিটা করেছো, সেই আন্দোলনে কিন্তু তোমাদের এজেন্ডাগুলো মানুষের কাছে দাওনি আগে। মানুষ কিন্তু তোমাদের এই বিপ্লবে সাইন আপ করেনি। মানুষ যদি জানতো যে তোমরা আজকে দেশের এই অবস্থা করবা, তাহলে তো প্রশ্নই আসে না তোমাদেরকে কোনো ধরনের সমর্থন দেয়ার। আর এখন এই পরিস্থিতিতে তোমরা মানুষকে এক করতে চাও। তোমরা কি বুঝতে পারছো না যে তোমাদের তত্ত্বে ভুল, নাকি তোমাদের মগজের পরিমাণটা আসলে এতই অল্প যে তোমাদেরকে যে যেভাবে পেরেছে ২ চামচ ধর্ম গেলিয়েছে, যারা নিজেরাই আসলে ধর্মে বিশ্বাস করে না, আর যারা তোমাদেরকে মার্ক্সবাদ শিখিয়েছে তারা নিজেরাই মার্ক্সবাদে বিশ্বাস করে না। এখন তোমরা বয়সে কম হতে পারো, কিন্তু যে অপরাধটা তোমরা করেছো সেটা কিন্তু কোনোভাবেই ক্ষমার যোগ্য না। তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছো আমরা শাহবাগী, এই সেই, আমরা উঠে দাঁড়িয়েছি। হ্যাঁ, একটা কথা তোমরা ঠিক বলেছো, যখনই চরম ডান উঠে দাঁড়াবে তখন শাহবাগও উঠে দাঁড়াবে। কারণ আমরা চুপ থাকতে পারি না। তোমাদের প্রধান উপদেষ্টা ৭ মাসের শিশু, অন্তত সেই আচরণই করে। আর তোমাদের আরেক উপদেষ্টা আইন নিয়ে পড়ে আছে। তার ভাবখানা এমন যে সে আইন দিয়ে সবকিছু সমাধান করে ফেলবে। দেশে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, এজন্য সে নতুন আইন সংস্কার করেছে। অন্যদিকে কয়েকদিন আগেই যখন ৪ বছর বয়সী শিশুর ধর্ষককেও তোমরা ছেড়ে দিচ্ছ জেল থেকে, তখন কিন্তু ক্লিয়ার একটা মেসেজ দিচ্ছ যে ধর্ষক যারা, তাদেরকে তোমরা ছেড়ে দিচ্ছ, তাদেরকে তোমরা বিচার করছো না। এখন তোমাদের আইন কিভাবে ধর্ষণ বন্ধ করবে? তোমরা নিজেরাই যেখানে প্রশ্রয় দিচ্ছ, তোমরা নিজেরাই যেখানে কেওয়াস তৈরি করার চেষ্টা করছো, তোমরা নিজেরাই যেখানে সমাজের যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ, এখন তুমি তোমার বন্ধুদের জন্য আলাদা করে পোস্ট দিয়ে তুমি হোয়াইট ওয়াশ করার চেষ্টা করছো। তার মানে কি এই না যে তুমি মেনে নিচ্ছ তোমাদের যে ভুলগুলো ছিল? হ্যাঁ, এখন তোমরা বলছো যে তুমি চরম ডানপন্থা যেন ক্ষমতায় না আসুক সেটা চাওনি। কিন্তু একেবারে ১ম দিন তোমরা জামাতে ইসলামীকে সাথে নিয়েই কিন্তু শপথ নিলে। তখনই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছিল যে তোমরা আসলে কার পক্ষ, কোন পক্ষ নিচ্ছ। তোমরা ভাসানীর কথা বলো। ভাসানী নিজে ফেইল করেছে। সেই একই তত্ত্ব তোমরা ৭৫ বছর পর আবার এসে মানুষের উপরে চাপিয়ে দিতে চাও, সেটা তো হবে না। যেটা ৭৫ বছর আগেই কাজ করেনি, তোমার কেন মনে হচ্ছিল যে ধর্মের সাথে মার্ক্সবাদ মেশালে তুমি পালন বাদ দিয়ে, মতান্তরে পালং বাদ দিয়ে তুমি সমাজ সংস্কার করে ফেলবে? তোমাদের সমস্যা হলো তোমরা আসলে, ফরহাদ মাজার তোমাদেরকে যেই তত্ত্ব দিয়ে তোমাদের মাথা নষ্ট করেছে, সে নিজেই একটা ফেইল লোক। তার যে তত্ত্ব, সেই তত্ত্বের কোনো নেই ভিত্তি। কিন্তু সে একটা কাজ খুব ভালো পারে, সেটা হচ্ছে যে মগজ ধোলাই। তোমাদেরকে মগজ ধোলাই করেছে। এবং সেটার জন্য তোমাদেরকে যেই হায়ানা হিসেবে দাঁড় করিয়েছে এবং তৈরি করেছে, তোমাদের পথ একটাই। সেটা হলো মৃত্যু। কারণ মাতৃভূমিটা আমাদের। তোমরা সেই মাতৃভূমির সাথে বেইমানি করেছো। তোমরা দেশদ্রোহিতা করেছো। তোমাদের বিচার একটাই, ফাঁসি। এবং সে পর্যন্ত আমরা থামছি না, থামবো না। তুমি উপদেষ্টা হিসেবে নিজেই সাক্ষ্য দিচ্ছ যে প্রশাসনে পুলিশ, জামাত, বিএনপিতে ভরে গেছে। তুমি বলছো উত্তরবঙ্গের ২টো জেলায় পুকুরের মাছ চুরি নিয়ে তুমি যে স্থানীয় বিএনপি নেতা তাকে দোষারোপ করেছো, তার বিরুদ্ধে কিছু করতে পারোনি। তুমি সরকারের একজন মন্ত্রী পর্যায়ের লোক। তোমরা সিদ্ধান্ত নিচ্ছ সবকিছু, অদল-বদল সবকিছু তোমরা। সমন্বয়করা তোমাদের হাতে তৈরি করা। এখন তুমি শুধুমাত্র জামাত, বিএনপি ওদের উপর দায় চাপিয়ে দিয়ে কি নিজেদের দায়টা অস্বীকার করার চেষ্টা করছো? এবং সেটা কি সম্ভব? মানুষ কি তোমাদেরকে বিশ্বাস করবে? আমার তো মনে হয় না। মানুষ বিশ্বাস করবে না ভয়ে তুমি এখন ফ্রেন্ডস অনলি পোস্ট দাও, যেন তোমার বন্ধুরা শুধুমাত্র দেখতে পায়।
অথচ তুমি একজন মন্ত্রী, অথচ তুমি বাক স্বাধীনতার কথা বলেছো। এখন তোমার বাক স্বাধীনতা নেই, তোমার সাহস নেই একজন মন্ত্রী হয়েও ফেসবুকে পাবলিক পোস্ট দেয়ার। এই লজ্জা থেকে অন্তত তোমাদের ২-৪ জন উপদেষ্টা যদি পদত্যাগ করত, তাহলেও অন্তত মানুষের কাছে ক্লিয়ার হতো যে না, তোমরা এটার সাথে জড়িত না। কিন্তু তোমরা ওতপ্রোতভাবে জড়িত, ভালোভাবে জড়িত। এই কারণেই তোমার আজকের এই পরিস্থিতি। একদিকে সারা দেশ জুড়ে চলছে সন্ত্রাস, লুণ্ঠন, ধর্ষণ, অন্যদিকে তোমাদের তাত্ত্বিক আলোচনা। তোমরা এই করে ফেলবে, তোমরা ওই করে ফেলবে। তোমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যাকে দেখলেই মনে হয় যে যেকোনো ছিনতাইকারী তাকে রাস্তায় একটা চড় দিলে সে উঠে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই। সে দুটো কথা বলতে পারে না ঠিক মতো। সে শাসন করবে বাংলাদেশ, সে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। না, এই লোককে দিয়ে হবে না, এবং হবে না তোমরা জানো বলেই এই লোককে তোমরা দিয়েছো। এই লোককে দিয়েছো কারণ হচ্ছে যে এই লোক তোমাদের অনুগত থাকবে, আছে। তুমি প্রধান উপদেষ্টার খুব গুণগান গেয়েছো, এখনো গাইছো। তাহলে প্রধান উপদেষ্টায় নিয়োগকৃত এই এতগুলো উপদেষ্টা যদি নাই পারে, সেই ব্যর্থতাটা কার? তোমরা যদি আগের সরকারের কোনো মন্ত্রীর দায়ভার, ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতার দায়ভার, পুলিশের ব্যর্থতার দায়ভার শেখ হাসিনার উপর চাপাতে পারো, তাহলে এখন তোমাদের ব্যর্থতার দায়ভার কেন ইউনূস নিবে না? বলো। এখন তুমি জামাত বিএনপির সাথে মিলিয়ে শাহবাগীদেরকে দোষ দিতে চাও। শাহবাগীরা কি কখনো মানুষ হত্যা করেছে? তুমি যাদেরকে লালন পালন করছো, জামাত বিএনপি, তারা প্রতিনিয়ত মানুষ হত্যা করছে, ধর্ষণ করেছে। শাহবাগীদের বিরুদ্ধে কি সেই অভিযোগ আছে? শাহবাগীরা কি ছিনতাই করেছে, চাঁদাবাজি করেছে? তাহলে তুমি কোন সাহসে এক পাল্লায় মাপার চেষ্টা করো? কেন শাহবাগীদের যুক্তির সাথে পারো না? শাহবাগীদের তর্কের সাথে পারো না? এই কারণে তুমি হচ্ছে জামাত শিবিরের সাথে তুলনা করো এবং প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাও। দুটোই তোমার কাছে একই যদি হবে, তাহলে কেন সাহস পাও না লেখার? কই আওয়ামী লীগের সময়ে তোমার এরকম পরিস্থিতি কি ছিল? তুমি কি নিজের কাছে জবাবদিহিতা দিতে পারছো? প্রথমে তুমি মাজারপন্থীদের বিরুদ্ধে বলে লোকজন উস্কে দিলে, এরপর আরো মাজার ভাঙচুর হলো। কোনো একটা সরকারের মন্ত্রী পর্যায়ের একটা লোক যখন এ ধরনের বিবৃতি দেয়, একটা অবস্থান নেয়, স্বাভাবিকভাবে সেটা কিন্তু একটা মেসেজ ক্যারি করে, এবং সেই মেসেজটাই আরো অসংখ্য মাজার ভাঙতে মানুষকে উৎসাহিত করেছে। তোমার হাত সাফা করার কোনো উপায় নেই, কারণ তোমরা উপদেষ্টারা, সমন্বয়করা, তোমরাই তো ক্ষমতায়, তোমরাই তো সবকিছু নিয়ন্ত্রণ করছো। জামাত শিবিরের উপরে দায় চাপিয়ে তোমরা হাত সাফা করবে, মানুষ সেটা মেনে নিবে, বিশ্বাস করবে, তা সম্ভব না। তোমরাই তো ছাত্রলীগে ঢুকেছিলে, তখনই তো তোমরাই তো কুকর্ম করেছিলে। তোমাদের যারা এখন সহকর্মী, যারা সমন্বয়ক, তারাই তো ছাত্রলীগের হয়ে হেলমেট পরে সমস্ত কুকর্মগুলো করেছিল। এখন তারাই আবার প্রশাসনে চেপে বসেছে, সমস্ত ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন সবকিছু নিয়ন্ত্রণ করছে। তার মানে কি তোমরাই তো করছো? ভাওতাবাজি বন্ধ করো। ৩২ নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে তুমি থামতে বলো। কি থামবে? কোথায় থামবে? ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে তুমি তুমি জাতির একটা সম্পদ ধ্বংস করার পরে তুমি সেটা থামাতে পারলো না। ভাঙার পরে তুমি থামতে বলো, এবং সেটাও কিন্তু একটা মেসেজ যে হ্যাঁ, তুমি ভেঙে ফেলতে পারো, আর কোনো বিচার হবে না। কারো কি বিচার হয়েছে? কাউকে তোমরা অ্যারেস্ট করেছো? কি বিচার চলমান প্রক্রিয়া তোমাদের? তোমরা তদন্ত শুরু করেছো? তদন্তের ফলাফলটা কি? তোমাদের যদি সদিচ্ছায় থাকবে কোনো অপরাধ দমন করার, তাহলে তো তোমরা সেটা দমন করতেই। সেটা তো করছো না। বরঞ্চ তোমরা কিন্তু সমস্ত অপরাধীদের ছেড়ে দিচ্ছ। এরা যার যা খুশি করছে, কোনো বিচার হচ্ছে না, করছো না তোমরা। তুমি এখন দাবি করছো যে ইন্টেরিমকে শক্তিশালী করার জন্য তুমি মানুষের সাহায্য চাও। কিন্তু ইন্টেরিমকে মানুষ শক্তিশালী করবে কিভাবে? তুমি এখন বলছো যে তোমাদের সমিতি নাই,
বিভিন্ন কর্মচারী সমিতি নাই, শিক্ষক সমিতি নাই। তোমরা বলছো যে তোমাদের শ্রমিক রাজনীতি নাই। তোমরা বলছো যে তোমাদের মব তৈরির মেশিন নাই। সবই তো আছে। সব মব তো তোমরাই তৈরি করছো। তোমরাই তো সেই উন্মত্ত চিত্তে যা খুশি তাই করে বেড়াচ্ছ, করাচ্ছ। মানুষের বাড়ি, বাড়ি লুণ্ঠন করাচ্ছ, হত্যাযজ্ঞ ঘটাচ্ছ। তাহলে কেন সেটা অন্য কেউ দায় নিবে? তুমি এখন বলার চেষ্টা করছো যে এদেশে সুযোগ এসেছিল আদর্শিক বাইনারি ভেঙে ক্ষুদ্র দলীয় স্বার্থ ছেড়ে নাগরিকের জন্য রাষ্ট্র গড়া। কিন্তু আসলেই কি ছিল? মানুষ কি তোমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছিল? তোমরা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলে? তোমরা কি জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনটা করেছিলে? মানুষকে যদি তোমাদের উদ্দেশ্যের কথা বলতে, তাহলে না হয় বুঝতাম যে হ্যাঁ, মানুষ জানতো যে তোমরা কি করতে চাচ্ছ এবং জেনে শুনেই মানুষ তোমাদেরকে সেই দায়িত্বটা দিয়েছে। মানুষ কিন্তু দেয়নি। মানুষ কেন তোমাদের এখন এই কথা শুনবে? তুমি এখন কুমিরের নাকি কান্না কাঁদো যে তোমার ২৪-এর শহীদদের জন্য কষ্ট লাগে। তোমার ২৪-এর শহীদরা তো তোমাদের মেটিকুলাস প্ল্যানেরই বলি। তোমরা 7.62 র কথা সাখাওয়াত সাহেব বলল বলে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলে। বসালে এমন একজনকে যার আসলে কোনো ক্ষমতা যোগ্যতা কিছুই নেই একটা মন্ত্রণালয় চালানোর। এখন তোমরা দায় দিচ্ছ যে জামাত শিবিরেরা সবকিছু করছে। এখন জামাত শিবিরকে সাথে নিয়ে হাত মিলিয়ে তোমরা ক্ষমতায় এসেছো, ক্ষমতায় বসিয়েছ ওদেরকে। তোমরা মানুষের কাছে ভিন্ন কি আশা করতে চাও? কি আশা করতে পারো? তুমি বলছো যে তুমি পরিবর্তনে বিশ্বাস ছিলা। তুমি আসলে পরিবর্তনে বিশ্বাস ছিলা কিনা সেটা আমি মনে করি না যে তুমি পরিবর্তনে বিশ্বাসী ছিলে। আজ তুমি স্বীকার করছো যে তোমার হতাশ লাগে। এবার চিন্তা করে দেখো মানুষের কেমন লাগে তোমাদেরকে ক্ষমতায় বসিয়ে। যারা তোমাদের জন্য রাস্তায় নেমেছিল, যাদের তোমাদের মেটিকুলাস প্ল্যানের বলি হয়েছে, যারা সন্তান হারিয়েছে, যাদের শিক্ষা আজ হুমকির মুখে, যাদের সন্তানদের স্কুলে বই এখন পর্যন্ত তোমরা দিতে পারোনি, তাদের কাছে কেমন লাগে? তোমার কাছে, তুমি মন্ত্রী হয়ে সরকারে, তোমার কাছে হতাশ লাগে। আমি বলি কি, বাস্তবতাটা মেনে নাও। তোমাদের সময় শেষ। আমরা এসেছি হার মানার জন্য না। আমরা এসেছি আমাদের রক্তের প্রতিশোধ নিতে, আমাদের রক্তের ঋণ শোধ করতে, আমাদের দেশ ফিরিয়ে নিতে। যত দ্রুত সম্ভব তোমরা সরে যাও। যদি বিন্দুমাত্র ভালো কিছু চাও দেশের জন্য, সরে যাও। এটাই অনুরোধ।